স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি রঞ্জন শুভ্র। দেশের জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি না হলে কোনো সংস্কারই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা ও জনসম্পৃক্তি আলোচনা সভায় যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই মন্তব্য করেন তিনি। আরও বলেন, জনগণের কাছে জবাবদিহি থাকতে হবে এবং তা নিশ্চিত করতে পারলেই ভোটের অধিকারও নিশ্চিত সম্ভব। জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তি যদি না হয়, জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তি দুটোই দরকার, তাহলে যেই সংস্কারই করি যাই করি আমরা কোনোটি কাজে লাগবে না। অর্থাৎ রাজনৈতিক মুক্তি কি? রাজনীতির ভাষায় যদি রাজনৈতিক মুক্তি বলি তাহলে হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা তৈরি করতে হবে। বেশি কাঁটাছেঁড়া না করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। বলেন, ক্ষমতায় যেতে নয়, দেশের স্থিতিশীলতা ও জনগণের কল্যাণে নির্বাচন চায় বিএনপি। দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকারের কারোর রাজনৈতিক অভিজ্ঞতা নেই বলেও মন্তব্য তার। বিএনপি মহাসচিব আরও বলেন, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার বিষয়টিকে সবার আগে প্রাধান্য দেওয়া উচিত, কারণ দ্রুত নির্বাচন না হলে সমস্যা আরও বাড়বে। আর এর সুযোগ নিচ্ছে স্বৈরাচার সরকারের দোসররা। মির্জা ফখরুল বলেন, বিএনপি চায় না শেখ হাসিনা ফেরত আসুক। আপনার তাড়াতাড়ি দ্রুত একটা নির্বাচন দেন, যাদের কাজ তারা করুক, রাজনীতিবিদদেরকে কাজ করুক। আমরা তো সংস্কার দিয়ে দিয়েছি প্রস্তাব, ওইখানে দেখেন কোনটা কোনটা আপনারা নেবেন, কোনটা কোনটা নেবেন না, কিন্তু আসল জিনিসটাতে আসেন। নির্বাচন কমিশনকে ঠিক করে আপনার একটা দ্রুত নির্বাচন ব্যবস্থা দেন। আমরা এই কথা তো বলে নিই, এত তারিখের মধ্যে আমরা যে রোড ম্যাপ দেন, কবে কি করবেন আপনারা জানান, তো এটা আমরা জানাতে পারবো না। সেটা জানালে তো মানুষের মধ্যে একটা আস্থা আসবে, যেটা এত তারিখের মধ্যে একটা হবে। বাংলাদেশের নিরপেক্ষ জনগণের মতামত প্রতিফলিত হবে নির্বাচনে, এমন প্রত্যাশা কমনওয়েলথের। আর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার সংস্কার কাজে কমনওয়েলথের পূর্ণ সমর্থনের আশ্বাসে স্বস্তি প্রকাশ করেন। আগামী নির্বাচন ব্যবস্থা কেমন হতে পারে, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করার প্রস্তুতি বা কেমন, বিস্তারিত জানতে মঙ্গলবার সকালে নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কারের সাথে কমনওয়েলথের 5 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 1 ঘন্টার বৈঠক হয়। বৈঠক শেষে বিস্তারিত জানান সংস্থার সহকারী মহাসচিব ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান। তারা বলেন, নির্বাচন যেন জনগণের নিজেদের মতামত প্রকাশ করার সুযোগ পায় তা নিয়ে আলোচনা হয়। The Commonwealth came here to observe elections. বাংলাদেশের সবশেষ নির্বাচন ব্যবস্থার পরিপ্রেক্ষিতে আমরা মনে করি আগামী নির্বাচনে বাংলাদেশের নির্বাচন কমিশন ব্যবস্থা সংস্কার নিয়ে যারা কাজ করছে তারা খুব ভালো করছে। আমরা আগামী নির্বাচনে কমনওয়েলথের পক্ষ থেকে সহায়তা করব। আশা করি ভালো নির্বাচন হবে। বাংলাদেশ will be a success story for the Commonwealth and for the whole world. তো ওনারা চাচ্ছেন যে আমাদের দেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক এবং এই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার ব্যাপারে ওনারা সহায়তা করতে চান। সেই আগ্রহেই এবং সেই উদ্দেশ্য নিয়ে ওনারা এখানে এসেছেন। অন্তর্বর্তী সরকার গত ৩রা অক্টোবর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করে। এর আগে এবছরের জানুয়ারি মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও ভোটের চ্যালেঞ্জ নিয়েও কথা বলেছিলেন কমনওয়েলথের নির্বাচনী পর্যবেক্ষক দল। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করতে পারবে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল, এমন বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের সংশোধনী প্রস্তাবের খসড়া তৈরি করা হয়েছে। এমনটাই বলেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আরও জানান, অনুমোদনের জন্য বুধবার উপদেষ্টা পরিষদে খসড়াটি উপস্থাপন করা হবে এবং বৃহস্পতিবারই আইনটি পাশ করা সম্ভব বলে জানান তিনি। মঙ্গলবার সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের 100 দিনে আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত শীর্ষক সংবাদ সম্মেলন। এতে 100 দিনের কর্মকাণ্ড তুলে ধরে আইন উপদেষ্টা বলেন, বিচার বিভাগ ও নির্বাচন বিষয়ক সংস্কার কাজ এগিয়ে নিতে কমিশনগুলোকে সর্বোচ্চ সহায়তা করছে আইন মন্ত্রণালয়। সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল হবে আপনাদের বলেছি। উপদেষ্টা আরও বলেন, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ থাকলে ও আদালত মনে করলে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য সুপারিশ করতে পারবে। আমরা যখন এটা সংস্কারের উদ্যোগ নিলাম, আমরা চেয়েছি বিচারটা যেন
বৈশ্বিক পর্যায়ে দেশীয় পর্যায়ে গ্রহণযোগ্য হয়, একই সাথে এটার মাধ্যমে যেন সুবিচার নিশ্চিত করা হয়। এটা আগামী বৃহস্পতিবারের মধ্যেই এটা আইনে পরিণত হবে। গত 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র আন্দোলনের সময় করা হয়রানিমূলক ও রাজনৈতিক সকল মামলা উঠিয়ে নেওয়া হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা। ছাত্র জনতার গণ আন্দোলন দমনে দায়েরকৃত প্রায় সকল ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে। কথা বলার অপরাধে যেই সমস্ত মামলা হয়েছিল সেই মামলাগুলা একসাথে রহিত হয়ে যাবে। এছাড়া ফ্যাসিস্ট সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় বিচার বিভাগে ঢালাও নিয়োগ হয়েছে, তাই এসব নিয়োগ বাতিলের বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান উপদেষ্টা। এত বেশি সংখ্যক নিয়োগ একটা মন্ত্রণালয় থেকে হয়েছে, আমার ধারণা আর কোনো নজির নাই। এবং শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই আগস্টের আন্দোলনের পর রাজনৈতিকভাবে হেয় করতে বহু ভুয়া মামলা হয়েছে, তবে সংশ্লিষ্টতা না পেলে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টার অভিযোগ, বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালানোর পাশাপাশি উস্কানি দিচ্ছে প্রতিবেশী দেশের গণমাধ্যম। পাকিস্তান থেকে চট্টগ্রাম বন্দরে কন্টেইনারবাহী জাহাজ আসা প্রসঙ্গে তিনি বলেন, কোনো দেশ থেকে বাংলাদেশে পণ্য আনায় নিষেধাজ্ঞা নেই। বিদেশ থেকে পণ্য আনা নিয়ে যারা গুজব ছড়ায় তারা দেশের শত্রু বলেও মন্তব্য তার। ভুয়া মামলা এখানে সবচেয়ে বেশি। আগে ভুয়া মামলা করতো আমার পুলিশ, যেখানে 10টা নাম দিত, 50টা বেনামি দিত। কিন্তু এখন হচ্ছে কি, জনগণ দিচ্ছে 10টা নাম, 50টা বেনামি। এই জন্য আপনি যেন কোনো অবস্থায় হ্যারাস না হন, এই জন্য তো আমরা ব্যবস্থা নিচ্ছি। বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে তিতুমির কলেজে চলছে ক্লাস বর্জন কর্মসূচি। শিক্ষার্থীরা এই কর্মসূচির নাম দিয়েছে ক্লোজ ডাউন। আজ তারা ক্যাম্পাসের মধ্যেই শান্তিপূর্ণ অবস্থান করছেন। সড়ক অবরোধ বা গণপরিবহন চলাচলে বাধা দিচ্ছে না শিক্ষার্থীরা। কলেজের আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, মোতায়েন করা হয়েছে পুলিশ। এছাড়া ক্যাম্পাসের সামনে কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই যানবাহন চলাচলও স্বাভাবিক রয়েছে। অন্তর্বর্তী সরকারের সাথে আজ তিতুমির কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের বসার কথা রয়েছে। এ বিষয়ে আশাবাদী শিক্ষার্থীরা। মাননীয় প্রধান উপদেষ্টা আজকে যেহেতু বসার কথা বলছে, তার সম্মানার্থে আমরা আজকে আমরা আর বাইরে কোনো আন্দোলন কর্মসূচি করব না। আজকের ডিসিশন যদি আমাদের কোনো রকম পজিটিভ না হয়, সেক্ষেত্রে আমাদের তিতুমির ঐক্য আছে, সেটা পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এবং তিতুমির ঐক্যের পজিটিভ মাধ্যমে আমাদের কর্মসূচি ঘোষণা করা হবে। আন্দোলনের নামে রাস্তা বন্ধ করাটা অযৌক্তিক। রাতারাতি একটি কলেজকে বিশ্ববিদ্যালয়ে দাবি করে নারী, শিশু ও সাধারণ মানুষের উপর হামলাও অমানবিক বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা। সকালে সচিবালয়ে এসব কথা বলেন তিনি। রাস্তা ব্লক করে দেওয়া, সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে ফেলা, আন্দোলনকারীরা যদি এই ধরনের জিনিস অব্যাহত রাখে, আমি মনে করি সাধারণ মানুষের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা উচিত। আর আপনি ওভারনাইট বলবেন একটা কলেজকে বিশ্ববিদ্যালয় বানায় দিবে, তা এইচএসসি পরীক্ষা দিব না, আমার রেজাল্ট বদলায় দিতে হবে। এখন আপনারা খালি চিন্তা করেন যে এখন আবার একটু কঠোর পদক্ষেপ নিলেও আবার সবাই সমালোচনা করা শুরু করে। ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তিতে অসমতা থাকায় পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের। চুক্তি পর্যালোচনা করে দেশ বিরোধী হলে কেন বাতিল করা হবে না তা জানতে রুল দেওয়া হয়েছে। সকালে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর বেঞ্চ একটি রিটের উপর প্রাথমিক শুনানি করে এ আদেশ দেয়। কাশ্মীর সব জায়গায় আদানি 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 আদানি। বছর দুয়েক আগে ভারতের আদানি গ্রুপের বিরুদ্ধে সংসদে বিষেধাজ্ঞা করেছিলেন দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। এ নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয় ভারতের পার্লামেন্টে। বিজেপি সরকার আদানি গ্রুপকে একচেটিয়া বাণিজ্যিক সুবিধা দিচ্ছে, এমন অভিযোগও বেশ পুরনো। আদানি গ্রুপের এই আধিপত্যের বাইরে নেই বাংলাদেশও। 2017 সালের 5 নভেম্বর আদানি পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি চুক্তি করে। এই চুক্তি নিয়ে শুরুতেই অভিযোগ ওঠে, সমালোচনা ছিল চুক্তির ধরন নিয়েও। ভারতের সরকারিভাবে বিদ্যুৎ আমদানি করা হয় প্রতি ইউনিট 5 টাকা 5 পয়সা করে, বেসরকারি খরচ পড়ে প্রতি ইউনিট 8 টাকা 50 পয়সা, আর বাংলাদেশ আদানি গ্রুপের কাছ থেকে ইউনিট প্রতি কেনে 14 টাকায়। একই বিদ্যুৎ নেপাল থেকে কিনতে খরচ পড়ে 8 টাকা। এসব বিষয়কে বিবেচনায় নিয়ে আদানির সঙ্গে কয়লা বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি পর্যালোচনা করার জন্য হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। মঙ্গলবার হাইকোর্ট বেঞ্চ রিটের উপর প্রাথমিক শুনানি করে কয়েকটি আদেশ দেয়।
একটি তদন্ত কমিটি গঠনের পাশাপাশি জাতীয় স্বার্থে এই চুক্তিতে সমতা আনতে না পারলে কেন বাতিল করা হবে না সে বিষয়েও একটি রুল জারি করে আদালত। একটা কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন হাই পাওয়ার্ড কমিটি, সেইখানের মধ্যে জ্বালানি বিশেষজ্ঞ থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইন বিশেষজ্ঞ থাকবেন যারা এই চুক্তিটির সব টার্মস অ্যান্ড কন্ডিশনস আমাদের দেশের স্বার্থ পরিপন্থী কী কী আছে সেইগুলো বিশ্লেষণ করে আদালতের কাছে 2 মাসের মধ্যে একটা রিপোর্ট জমা দিবেন। দেশের স্বার্থবিরোধী চুক্তির সব নথি 1 মাসের মধ্যে হাইকোর্টে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যায্য এই চুক্তিতে আদানির স্বার্থ রক্ষা হয়েছে বলে দাবি করেন রিটকারী আইনজীবী। এইটা এতই একপেশে ছিল, এখানে বাংলাদেশের স্বার্থ কোনোভাবেই রক্ষা করা হয় নাই, শুধুমাত্র আদানি গ্রুপের স্বার্থ রক্ষা করা হয়েছে বলে এইখানে প্রতীয়মান হয়েছে, যেটা সম্পূর্ণভাবে আপনার জননীতি এবং ন্যায্যতার পরিপন্থী। যে কোনো চুক্তিতে আগে দেশের স্বার্থ আর প্রতিবেশীর সঙ্গেও ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক রাখার পরামর্শ দেয় হাইকোর্ট। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। কিছু ব্যাংকের অবস্থা ভালো হচ্ছে, কিছু চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে, কিন্তু বন্ধ হবে না কোনো ব্যাংকই। সকালে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এমনটাই জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, আর্থিক খাতে প্রণীত সংস্কারের রূপরেখা বাস্তবায়ন হলে চুরি, মানি লন্ডারিং ও আর্থিক দুর্নীতি করতে ভয় পাবে দুর্নীতিবাজরা। এরই মধ্যে খাতে কিছু স্বল্প মেয়াদী সংস্কার করা হয়েছে, তবে মধ্য ও দীর্ঘমেয়াদী সংস্কারের রূপরেখা প্রণয়ন করতে সময় লাগবে। আর্থিক খাতের দুর্নীতিতে ভয়াবহ অবস্থা ছিল, তবে 100 দিনে নানা উদ্যোগ গ্রহণ করায় ঘুরে দাঁড়াচ্ছে সবকিছু। বাজেটের ব্যয় কমানোর উদ্যোগও নেওয়া হয়েছে। সরকারি কর্মকর্তা যারা আছেন তাদের বেতন ভাতা আটকাবে না বলে জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাংলাদেশে আর্থিক খাত, এসব ব্যাংকিং খাতের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের প্রুডেন্সিয়াল নর্মস আর ব্যাংকের নর্ম পরিপালন করে না। ইমিডিয়েট আমাদের হলো ব্যাংকগুলোকে স্যালভেজ করা, যেগুলো চলছে ভালো করে, ইনক্লুডিং আমার ন্যাশনালাইজড ব্যাংকগুলো। মাওলানা সাদকে বিশ্ব ইজতেমায় আসার অনুমতি চেয়ে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন সাদপন্থীরা। এর আগে 1.5 ঘন্টা কাকরাইলের সড়ক অবরোধ করে রাখেন তারা। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করেন তার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় আশ্বাস পেয়ে সড়ক ছেড়ে দেন সাদপন্থীরা। এর আগে সকাল 9টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তাবলিগ জামাতের সাদপন্থীরা। তবে পুলিশি বাধায় প্রধান বিচারপতির বাসভবনের বিপরীত দিকেই অবস্থান নেন তারা। পরে তাদের একটি প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। একটাই দাবি, মাওলানা সাদ সাহেবকে যেন আগামী 5 দিনের জোরে এবং ইজতেমাতে আমরা আনতে পারি। এই দাবিটা পূরণ করার জন্য যা করার দরকার ওনারা চেষ্টা করবেন বলে কথা দিয়েছেন। আর আমরা সাগ্রহে অপেক্ষা করছি যে জনাব ইউনূস কখন আমাদের সাথে বসেন, কুইকেস্ট টাইমে আমাদের সাথে বসবেন এবং আমাদের সমস্যার সমাধান করবেন। আমাদের একটা মাত্র দাবি, সারা বিশ্বের আমির মাওলানা সাদ সাহেব বাংলাদেশের ইজতেমায় আসবেন। একটা বিরতির সঙ্গে থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আবু সাইদকে হত্যার ঘটনায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলামকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেলে তাকে আদালতে তোলা হলে বাদীপক্ষের আইনজীবী 5 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এর আগে সোমবার রাতে রংপুর নগরীর খামারমোড় এলাকা থেকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডেকে আনে পিবিআই। পরে তাকে আবু সাইদ হত্যা মামলা ও 19শে জুলাই সিটি কর্পোরেশনের সামনে আরেকটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গাজীপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে চক্রবর্তী এলাকায় চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে 4র্থ দিনের মতো বিক্ষোভ করেছে। পুলিশ জানায়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক ও সিরামিক কারখানার শ্রমিকেরা সপ্তাহখানেক ধরেই সড়ক অবরোধ করে অক্টোবরের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছে। গতকাল সকাল থেকে রাত 11টা পর্যন্ত 13 ঘন্টা চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে রাখে তারা। আজ সকাল 10টা থেকে আবারও ওই সড়কে অবরোধ করে 1 মাসের বকেয়া বেতনের পরিশোধের দাবি জানান শ্রমিকরা। এদিকে জিরানি এলাকায় ডরিন গ্রুপের 3টি কারখানার শ্রমিকরা চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। শ্রমিকদের দাবি, বকেয়া বেতন পরিশোধের আশ্বাস না পেলে এবং কারখানা খুলে দেওয়ার দাবি আদায় না হলে মহাসড়ক ছেড়ে যাবেন না তারা। রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে 40তম এএসপি ও ক্যাডেট এসআইদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ আবারও স্থগিত করা হয়েছে।
24 নভেম্বর তাদের সমাপনী কুচকাওয়াজ হওয়ার কথা ছিল। একই সঙ্গে স্থগিত করা হয়েছে 26 নভেম্বরের 40তম ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজও। পুলিশ সদর দপ্তরের জারি করা পৃথক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সারদা পুলিশ একাডেমিতে বর্তমানে 38তম বিসিএস পুলিশ ব্যাচের 3 জন এবং 40তম বিসিএস এর পুলিশ ব্যাচের 63 জন সহ মোট 66 জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার 1 বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ নিচ্ছেন। 20 অক্টোবর তাদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ প্রথম দফায় স্থগিত করা হয়। ঢাকা মহানগর এলাকায় আগামী 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন সানজিদ সিদ্দিকী ও তাহসিনা মৃদু। ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের তথ্য অনুযায়ী রাজধানীর সড়কে বর্তমানে চলছে অন্তত 8 লাখ অটোরিকশা। চলাচলের অনুমতি না থাকলেও মূল সড়ক দাপিয়ে বাড়াচ্ছে অবৈধ এসব যান। গেল 2 মাসে লক্ষাধিক ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের রিমান্ড শুনানির সময় নিয়ম ভেঙে বিচারকের খাস কামরায় তার ছেলে তানজিম ইসলামকে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের নাজির শাহ মামুনের বিরুদ্ধে। এ নিয়ে হুলস্থুল কাণ্ড হয় আদালত পাড়ায়। ঘটনার জেরে মহানগর নাজিরের অপসারণ চেয়ে বিক্ষোভ করেন আইনজীবীরা। পরে বিক্ষোভ মিছিল শেষে নাজির শাহ মামুনের কক্ষ ভাঙচুর করেন তারা। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এটার সাথে এই মামুনের ঘটনা এবং এই স্বৈরাচার এই কামরুল ইসলামের ছেলের ঘটনায় এই যে সেটা নতুন একটা মাত্রা যোগ হয়েছে। সে কারণে আজকে এর উপরেও কিছু আমরা স্লোগান হয়েছে। আমরা এই মামুনের এবং তার ছেলের এই যে অনিয়মেরও বিচার দাবি করেছি। মেরিল পেট্রোলিয়াম জেলির সৌজন্যে এবারে জানাবো শীতের গল্প। ঘূর্ণিঝড় ডানার প্রভাবে খুলনায় সবজি উৎপাদনে যে ক্ষতি হয়েছিল, শীতের সবজির মধ্য দিয়ে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার প্রত্যাশা কৃষকের। একই সঙ্গে শীতকালীন সবজি উৎপাদনে এবং কৃষকের ন্যায্য দাম পেতে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। খুলনা ডুমুরিয়া উপজেলার মাঠে মাঠে শোভা পাচ্ছে নানান ধরনের শীতকালীন সবজি। ফুলকপি, বাঁধাকপি, শিম, বেগুন, টমেটো, লাল শাকসহ নানা সবজিতে ভরে গেছে কৃষকের জমি। এসব সবজি জেলা চাহিদা মিটিয়ে সরবরাহ হবে ঢাকাসহ অন্যান্য জেলায়। চলতি বছর বর্ষা মৌসুমে অতিবৃষ্টির প্রভাবে শীতের আগাম সবজির বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয় কৃষক। সেই ক্ষতি পুষিয়ে নিতে ভালো ফলনের আশায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্ষেত পরিচর্যায় ব্যস্ত কৃষকরা। এর মধ্যে বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি। লাল শাক, পালং শাক, ফুলকপি, ওলকপি, মূলো, বাঁধাকপি এই সময় সব থেকে ভালো হয়। ফুলকপিতে 20 থেকে 25,000 টাকা খরচ হয়, আমাদের 40 থেকে 50,000 টাকা বেচা কেনা হয়। গরমের সময় ফসল করি শুধু স্প্রে করতে হয়, এই সময় বেশি স্প্রেও করা লাগে না। আগাম শীতকালীন সবজি উৎপাদনে কৃষকদের সার্বিক সহযোগিতা সহ কৃষক ও সাধারণ ক্রেতাদের ন্যায্য মূল্য নিশ্চিত করার লক্ষ্যেও কাজ করছে কৃষি অধিদপ্তর। আমার এখানে যে শীতকালীন যে বৃষ্টি হয়ে গেল, ক্ষতি হয়েছে চারা করতে, আমরা এখন পরামর্শ দিচ্ছি যেখানে জলাবদ্ধতা আছে পানি সরতে হয়তো 10-15 দিন সময় লাগতে পারে বা 20 দিন, সেক্ষেত্রে আগে ট্রেতে চারা উৎপাদন করতেছে, যে পানি সরে গেলে ট্রে চারা নিয়ে বসাবে, তাতে আমার সময়ের কোনো ঘাটতি হবে না। সবজি বিক্রির ক্ষেত্রে আমরা দেখি ন্যায্য মূল্যটা নিশ্চিত হয় না, এজন্য কিন্তু আমরা এখানে সরাসরি ঢাকায় পাঠানোর ব্যবস্থাও অনেক সময় করা হয়, কারণ যাতে বেশি হাত বদল না হয়। আমরা দেখেছি যতগুলো হাত বদল হয় তত কিন্তু আসলে দাম সবজির বাড়তে থাকে। এবছর ডুমুরিয়া উপজেলায় 5,500 হেক্টর জমিতে শীতকালীন সবজি আবাদ হয়েছে। টিবিসি নিউজ ডেস্ক। চট্টগ্রাম বন্দরে সব সিন্ডিকেট মনোপলি ভেঙে ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল SM মনিরুজ্জামান। দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি আরও বলেন, 23টি শিল্প হ্যান্ডলিং অপারেটর লাইসেন্স বাতিল করা হয়েছে। সিন্ডিকেট প্রথা বিলুপ্ত হওয়ায় বন্দরের 25% পরিবহন খরচও কমেছে। পাশাপাশি বন্দর ব্যবহারকারীরা সুফল পেতে শুরু করেছে। চলতি অর্থবছরের গেল 4 মাসে 1,643 কোটি টাকা রাজস্ব আয় হয়েছে, যা গেল অর্থ বছরের একই সময়কালের রাজস্ব আয়ের তুলনায় 21.85% বেশি।
গত 3 মাসে চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে আমরা ব্যাপক কর্মধারা সূচনা করেছি। নিছার একটা বিরতির সঙ্গে থাকুন। যথাযোগ্য মর্যাদায় দাফন করা হলো স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুকে। এর আগে মোহামেডান ক্লাব চত্বর ও বাফুফে প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় জাতীয় ফুটবল দলের প্রথম অধিনায়কের জানাজা। সেখান থেকে তার মরদেহ নেওয়া হয় জাতীয় প্রেস ক্লাবে। চিরচেনা মোহামেডান ক্লাব চত্বরেই তাকে শেষবারের মতো সম্মান জানাতে হাজির হন মেজর হাফিজ, মোসাদ্দেক হোসেন ফালু, বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, ক্রিকেট সংগঠক মাহবুব আনাম সহ জাকারিয়া পিন্টুর সতীর্থ, বিভিন্ন ফেডারেশনের কর্তা ও ক্রীড়ানুরাগীরা। মোহামেডান ক্লাব থেকে পিন্টুর মরদেহ নেওয়া হয় বাফুফে প্রাঙ্গণে। সেখানেই অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। এরপর জাতীয় প্রেস ক্লাবে তৃতীয় জানাজায় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রবীণ ক্রীড়া সাংবাদিক কামরুজ্জামান। এ সময় রাষ্ট্রীয় মর্যাদায় বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় এই সাবেক ডিফেন্ডারকে। সোমবার 81 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। উনি ইন্তেকাল করেছে ঠিকই, কিন্তু ওনার যে শিক্ষা, ওনার যে চেতনা, ওনার যে মূল্যবোধ যেগুলো আমরা শিখেছি, ধারণ করেছি, এখন আমাদের দায়িত্ব থাকবে যে উনি যেন আমাদের কর্মের মাধ্যমে অমর হয়ে থাকে। জনগণ তাকে দীর্ঘদিন মনে রাখবে। বিশেষ করে মুক্তিযুদ্ধকালে স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে তিনি খেলাধুলায় অংশগ্রহণ করেছেন। পিন্টু ভাই এই ক্লাবে শুধু খেলেনি, এই ক্লাবের বিভিন্ন সময়ে ক্লাবের উন্নয়নের জন্য নেতৃত্ব দিয়েছেন। সকল সময় পিন্টু ভাই আমার সাথে ছিলেন, এই ক্লাবের উন্নয়নে তার ধারণা ছিল। পাকিস্তান ক্রিকেটে ঘটল নজিরবিহীন ঘটনা। 1 বছরে 5 বার জাতীয় দলের কোচ পরিবর্তন করল দেশটি। এবার সাবেক তারকা আকিব জাভেদকে ওয়ানডে ও টি-20 দলের নতুন অন্তর্বর্তী কোচ করল পিসিবি। শুধু কোচ নয়, কখনো অধিনায়ক কিংবা নির্বাচক কমিটির সদস্য। পিসিবি যেন কারো উপরই সন্তুষ্ট থাকতে পারছে না। এমন টালমাটাল অবস্থা নিয়ে এবার হাসি ঠাট্টায় মেতেছে বিভিন্ন মহল। পাকিস্তান ক্রিকেটে যেন চলছে মিউজিক্যাল চেয়ার শো। একজন যাচ্ছেন তো আরেকজন আসছেন। 1 বছরে 5 কোচ বদল। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত সাদা বলের জন্য অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে আকিব জাভেদকে নিয়োগ দিয়েছে পিসিবি, যিনি কিনা আবার দলটির নির্বাচক কমিটির সদস্য। এমন অদ্ভুতুরে অবস্থা দেখে পিসিবির বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি দেখে প্রশ্ন তুলেছেন অনেকে। বোর্ডটির বিভিন্ন সময়ে নানান রকম সিদ্ধান্ত যেন রীতিমতো সার্কাসে পরিণত হয়েছে। মুস্তাকের বিদায়ের পর গেল বছর মেতে ম্যান ইন গ্রিনের প্রধান কোচের দায়িত্ব পান নিউজিল্যান্ডের গ্র্যান্ট ব্র্যাডবার্ন। 2 বছরের চুক্তিতে এলেও তার মেয়াদ ছিল মাত্র 8 মাস। মাঝে নিউজিল্যান্ড টি-20 সিরিজে পরিচালক ও কোচের দায়িত্ব পেয়েছিলেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ হাফিজ। গেল ফেব্রুয়ারিতে তাকেও সরিয়ে দেয় পিসিবি। এরপর এপ্রিলে গ্যারি ক্যারস্টনকে সাদা বল ও গিলিস্পিকে লাল বলের কোচের দায়িত্ব দেয় পিসিবি। কার্স্টেনের অধীনে কোনো ওয়ানডে খেলেনি পাকিস্তান। পিসিবির সঙ্গে সম্পর্ক ফাটল ধরায় গেল 28 অক্টোবর পদত্যাগ করেন কার্স্টনও। মাঝে গিলিস্পিকে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়, কিন্তু 18 দিনের মাথায় আবারও পরিবর্তন করা হয় সে সিদ্ধান্তে। এমন টালমাটাল পরিস্থিতি দেখে পিসিবির ব্যবস্থাপনা নিয়ে এবার হাসি ঠাট্টা হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সহ বিভিন্ন মহলে। শুধু কোচই নয়, নানা সময় নানান সিদ্ধান্ত এসেছে দলের অধিনায়ক নিয়েও। কোচের মতো একই বছর 5 জন অধিনায়ক পেয়েছে ম্যান ইন গ্রিন, যাদের মধ্যে আছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, শাহিন শাহ আফ্রিদি ও সালমান আগা। অন্যদিকে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়েও দেখা দিয়েছে ধোঁয়াশা। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ। এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv। আরও ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।